আচ্ছা শুরু করি। তো আজকে টপিক যেগুলো থাকবে সে বর্ণালী নীতির ভিতরেই যে টপিকগুলোই থাকবে সেগুলা নর্মালি হচ্ছে একদম বেসিক, কিভাবে হচ্ছে কি ধরনের সিরিজ পাওয়া যায়। প্রথমে বর্ণালী নিয়ে আলোচনা করব। বর্ণালী আমরা ধারণা পাইছি বই থেকে যতটুকু, যে কোনো একটা ইলেকট্রন যখন ইলেকট্রনকে শক্তি দেওয়া হবে সে শক্তি অ্যাবজর্ব করবে, শক্তি অ্যাবজর্ব করে উপরে যাবে, উপরের কোনো শক্তি স্তরে যাবে, সেখানে গিয়ে সে হচ্ছে নর্মালি যদি শক্তি দাও তুমি সেক্ষেত্রে শোষণ বর্ণালী হবে। ব্যাপারটা যদি আমি চিত্রের মাধ্যমে বোঝাতে চাই, দেখো এটা আমার হচ্ছে একটা অ্যাটম, এটা আমার অ্যাটম। যদি হাইড্রোজেনের জন্য হয় এখানে একটি ইলেকট্রন থাকবে। এখন নর্মালি কিন্তু আমাদের শক্তি স্তরগুলো কিন্তু কাল্পনিক, এখানে এক বা একাধিক শক্তি স্তর থাকতে পারে। তো তুমি যখন বাইরে থেকে শক্তি প্রদান করবে সে ফোটন আকারে শক্তি শোষণ করে উপরের শেলে যেতে পারবে। তো উপরে কিন্তু অগণিত শেল রয়েছে, অসংখ্য শেল রয়েছে। তো তুমি যদি 2 ফোটন পরিমাণ শক্তি দাও বা ফোটন আকার শক্তি দাও, সেই যদি তৃতীয় শক্তি স্তরে যেতে সক্ষম হয় তখন সে এখান থেকে লাফিয়ে কোথায় চলে যাবে? তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। সেক্ষেত্রে সে একটা পরিমাণ শক্তি বিকিরণ করবে। তো এটা ছিল আমাদের হচ্ছে শোষণ বর্ণালী। আদারওয়াইজ আমরা যেটা পাই সেটা হচ্ছে বিকিরণ বর্ণালী। আমরা যে লিমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রেস এগুলো শিখি, এগুলো হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে কেসটা পুরো উল্টো। সেক্ষেত্রে কি হয়? সেখানে কিন্তু ইলেকট্রনটা আগেই তোমার কি হয়, উপরের কোনো শক্তি স্তরে থাকে, উপরের শক্তি স্তর থেকে সে নিচের শক্তি স্তরে চলে আসে, তখন সে পরিবেশে উল্টা আরো শক্তি বিকিরণ করে। সেগুলো আমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য এবং দৃশ্যমান হলে বিভিন্ন ধরনের আলো দেখতে পাই। তো বেসিক্যালি যদি আমরা শুরু করতে চাই ক্লাসটা, সেখানে হচ্ছে আমরা একদম নর্মাল বিকিরণ যে ইমিশন স্পেকট্রাম, সেখানে আমরা জানি উপরের যে কোনো শক্তি স্তর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটি চলে আসে তাহলে আমরা পাবো লিমেন বা লাইনেন সিরিজ। উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি 2 নম্বরে আসে তখন আমরা পাবো বামার সিরিজ। উপরে যে কোনো শক্তি স্তর 3 আসলে প্যাস্টেন, 4 আসলে ব্রাকেট, 5 আসলে ফুড বা ফান্ড, 6 আসলে হামফ্রেস। এইভাবে আমরা পাবো। তো এখানে ইনফিনিটি পরিমাণ শক্তি আছে, এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7, এরকম ইনফিনিটি পরিমাণ শক্তি স্তর থাকতে পারে। তো আমরা কিন্তু নর্মালি এগুলো জানি, আর এগুলো জানার জন্য এগুলো জানতে হয়, তার কারণ হচ্ছে আমাদের যে বিভিন্ন ম্যাথ আসে এই সূত্রের মাধ্যমে, সেক্ষেত্রে n1 এবং n2 এর মান নির্ধারণ করার জন্য লাগে। আচ্ছা, তো এইখানে আমরা যে বেসিক্যালি এই বর্ণালী থেকে এই এইচএসসিতে এই ধরনের কোশ্চেন আসে, যে হচ্ছে আমাদের ল্যামডা নির্ণয় করতে বলে অথবা শক্তি নির্ণয় করতে বলে। এই সূত্রটা আমরা জানি যে মিউবারের পরিচয় হচ্ছে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। মিউবারের পরিচয় হচ্ছে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। তো এটা আমরা জানি। তো এইখানে যেটা আমাদের সমস্যা হয়, n1 এবং n2 এর মান নির্ধারণের সমস্যা হয়। আজকে আমরা দেখবো যে কিভাবে n1 আর n2 এর মান আমরা মুখস্থ না করে ম্যানুয়ালি ধরতে পারি বা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে কখনোই আমাদের ভুল হবে না। তো ব্যাপারটা হচ্ছে n1 এবং n2, এইখানে যেহেতু আমরা এটা কি 1/λ 1 তরঙ্গ দৈর্ঘ্য করতেছি, তো তরঙ্গ দৈর্ঘ্যর ব্যাপারটা কিন্তু বেসিকটা কিন্তু আমরা জানি যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি ওয়েভলেন্থ, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, এইগুলো আমরা কিন্তু বের করতে পারি। এইখান থেকে এইখান পর্যন্ত আমার একটা ল্যামডা, বা আমরা বলতে পারি দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা, আবার দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা। কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হইতে পারে, মানে ঋণাত্মক কোনো মান হইতে পারে? সেটা কিন্তু হইতে পারে না। যেহেতু নেগেটিভ হইতে পারে না, তার মানে এইখানে যে আমি ইকুয়েশনটা ব্যবহার করতেছি এটার ভ্যালু কখনোই কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। তো চলো দেখি n1 এবং n2 এর মান কিভাবে ডিসাইড করতে পারি। ওকে, চলো এখানে দেখো এই পোরশনটা হচ্ছে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন এই পোরশনে এই মানটা পজিটিভ হইতে হলে এই মানটা অবশ্যই আমার পজিটিভ হইতে হবে। যদি পজিটিভ হইতে হয় ভাইয়া, দেখো এই মানটা অবশ্যই এই মানটা চেয়ে বড় হইতে হবে। তার মানে আমি যদি আগেই এখানে একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিই, তাহলে কি এই মানটা এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিই, তাহলে এই মানটা আমার কি হইতে হবে? 1/n1 স্কয়ারের মানটা বড় হইতে হবে 1/n2 স্কয়ারের চাইতে। যদি এই মানটা বড় হয় তাহলেই অবশ্যই আমি এই মানটা পজিটিভ পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, n1 স্কয়ার ইজ লেস দেন n2 স্কয়ার, এরকম কিছু একটা হবে। এখন যদি আমি উভয় পাশে বর্গমূল করি তাহলে দেখো কি আসতেছে, n1 এর মানটা হবে ছোট কার থেকে? n2 এর চাইতে ছোট হবে। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুফ। আমরা অনেক সময় ফার্স্ট ইয়ারে থাকতে দেখি যে এইগুলো আমরা করতে পারি না, কিভাবে n1 এবং n2 এর মান ধরবো, দ্বিধায় থাকি। ইভেন অনেকেই সেকেন্ড ইয়ারে উঠেও দ্বিধায় থাকি। তো
আশা করি সামনে আর এই প্রবলেমটা হবে না। আমরা n1 এর মান n2 এর মান কিভাবে ধরবো এটা নিয়ে প্রবলেম হবে না। কিছু কিছু বইতে ni, n ইনিশিয়াল, n ফাইনাল ইত্যাদি দিয়ে প্রকাশ করা থাকে। চলো আমরা এটা দেখবো বিভিন্ন অঙ্কের মাধ্যমে। তার আগে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের বিকিরণ বর্ণালীর জন্য যখন লিমেন সিরিজ আমি পাবো, লিমেন সিরিজে বা লাইমেন সিরিজে কোন ধরনের তড়িৎচুম্বকীয় অঞ্চলের আলো পাওয়া যাবে, এটা কিন্তু ভাই একটু মুখস্থ করে রাখলে আমাদের কখনোই অসুবিধা হবে না। তো এইটা আমরা যেটা পাই সেটা হচ্ছে ভাই আমাদের অতিবেগুনি ইউভি, অর্থাৎ আমার যখন কোনো একটা ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে 1 নম্বরে আসবে সেটা লাইমেন সিরিজের, কিন্তু লাইমেন সিরিজের জন্য কি পাবো তুমি? অতি বেগুনি। অপরদিকে বামানে আসলে সবসময় জানো তোমরা দৃশ্যমান আলো পাওয়া যায়, দৃশ্যমান বা লাইট, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, এরকম একটা আলো তরঙ্গদৈর্ঘ্যে আলো পাওয়া যায়। আর বাকিগুলা প্যাস্টেন, ব্রাকেট, ফুন, হামফ্রেস এগুলোর জন্য অবলোহিত আলো পাওয়া যায়। তার মানে আমাদের যদি এই সূত্র দিয়ে অঙ্ক আসে, যদি আমাদের বামার সিরিজের হয়, লাইমেন সিরিজের হয়, প্যাস্টেন সিরিজের হয়, সেই ক্ষেত্রে আমাদের যদি পরবর্তীতে অঙ্কের পরে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার পরে আমাদের যদি বলে কোন অঞ্চলে আলো পাওয়া যায়, কোন কালারে আলো পাওয়া যায়, সেগুলো নির্ধারণ করতে কিন্তু ভাইয়া এগুলো খুবই কাজে দিবে। আচ্ছা, তো চলে আসি এখন আমরা যে তড়িৎচুম্বকীয় অঞ্চলটা কিভাবে মনে রাখবো। তড়িৎচুম্বকীয় অঞ্চল সহজে মনে রাখতে হয়, কারণ হচ্ছে মেডিকেল সহ, ঢাকা ইউনিভার্সিটি সহ এবং নর্মালি আমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে নিচের কোন অঞ্চলের তড়িৎচুম্বকীয় অঞ্চলের হচ্ছে গিয়া ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্যের মানটা ছোট বা সবচেয়ে বড়। এটার জন্য একটা সহজ সূত্র আছে, সেটা বা সহজ একটা আমরা একটা লাইন মুখস্থ করতে পারি, সেটা হচ্ছে মগা রঞ্জন অতি দুস্থ অবলাকে মারে রাতে। মগা রঞ্জন অতি দুস্থ অবলাকে মারে রাতে। তো মগা দিয়ে কি হয়? ম দিয়ে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। গা দিয়ে হচ্ছে গামা রশ্মি। রঞ্জন দিয়ে হচ্ছে এক্স রে। অতি দিয়ে অতি বেগুনি আলট্রাভায়োলেট ইউভি। দুস্থ দিয়ে হচ্ছে দৃশ্যমান বা লাইট, খালি চোখে যেটা দেখা যায়। অবলাকে দিয়ে হচ্ছে অবলোহিত আইআর ইনফ্রারেড রে। মারে দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ। রাতে দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ। তো হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। তো মগা রঞ্জন অতি দুস্থ অবলাকে মারে রাতে। তো এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে নিচের কোন অঞ্চলে আমার তরঙ্গদৈর্ঘ্যের মান সবচেয়ে কম, দেখো এইটাকেই কিন্তু বলা যাবে না, মহাজাগতিক থেকে বলা যাবে না, কারণ বইতে স্পেসিফিক ভাবে গামা দিয়ে শুরু হয়েছে বা গামাকে বলা হয় সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো। তাহলে সবচেয়ে কম হচ্ছে গামা থেকে শুরু করে তাদের রেঞ্জগুলো কিন্তু বই দেওয়া আছে, এগুলো মেডিকেল স্টুডেন্টের জন্য মুখস্থ রাখতে হয়। এছাড়া আমরা যে দৃশ্যমান অঞ্চল, এই অঞ্চলের লাইটটা আমাদের কি মুখস্থ রাখতে হয়। এটা কিভাবে সহজে মনে রাখা যায় সেটার জন্য আরেকটা টেকনিক দেখবো আমরা ছোটখাটো, তো সেটা দেখার চেষ্টা করি। চলো, আমরা জানি যে দৃশ্যমান অঞ্চলে আলোটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এবং আমরা এটাও জানি যে সেটা হচ্ছে বে নি আ স হ ক লা, বেনিয়া সহ কলা। সেক্ষেত্রে আমরা মুখস্থ করা নিয়ে, মানে তরঙ্গদৈর্ঘ্যের যে ডিফারেন্সটা আছে মুখস্থ করা নিয়ে খুব প্যারা খাই, সেটা যাতে প্যারা না খাওয়া যায়। কারণ এগুলো কিন্তু এমসিকিউতে আসে, বলতে পারে যে 624 ন্যানোমিটারে কোন আলো পাওয়া যায়, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখি, চলো দেখো স্টার্টিং কোথায় আমার 380 থেকে 780। তো স্টার্টিং হচ্ছে 380-তে, তো 380 দিয়ে কিন্তু বেগুনি স্টার্ট। 380 থেকে 424 ন্যানোমিটার হচ্ছে আমার বেগুনি কালারের জন্য তরঙ্গ দৈর্ঘ্য। এখন এটা কিভাবে, এইটা পুরোটা কিভাবে মনে রাখবো? দেখো 380 থেকে 424 প্রথমটা আমার সহজে মনে রাখতে হবে। তারপরে দেখো 424 থেকে 450 আমি নর্মালি আগে লিখি, তারপরে ছোটখাটো একটা ট্রিক্স আছে সেটা বলবো। 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, তারপরে হচ্ছে 647 থেকে 780। তো এখানে দেখো প্রথমটা আমার অবশ্যই মনে রাখতে হবে যে 380 থেকে 424। পরবর্তীতে লক্ষ্য করো ডিফারেন্সটা কত? 25 ভাইয়া, ডিফারেন্সটা হচ্ছে 25। তারপরে ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া 50, তারপরে ডিফারেন্সটা হচ্ছে 75, তারপরে ডিফারেন্সটা হচ্ছে 15,
তারপরে ভাই আমরা ডিফারেন্স মনে রাখি না, তারপরে মনে রাখবো হচ্ছে ইন পয়েন্ট হচ্ছে 647 ন্যানোমিটার, তারপরে 647 থেকে একদম লাস্ট বিন্দুটা কত 780 ন্যানোমিটার। তো প্রথমে দেখো 380 থেকে 424, পরবর্তীতে যদি আমি মনে রাখি যে আমার 25 করে বাড়তেছে, 25 তারপরে হচ্ছে 50 তারপরে হচ্ছে 75, এইভাবে যদি করি দেখো আমরা নরমালি এগুলো মুখস্থ রাখতে পারতেছি। তারপরে হচ্ছে 15, তারপরে ইন পয়েন্ট হচ্ছে 647 এবং লাস্টে হচ্ছে আমার 780। তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি। তোমরা এটা মাথায় রেখে আরেকবার হচ্ছে কি এগুলো যদি লিখো তোমরা খুব সহজে আশা করি এটা মনে রাখতে পারবে। তো চলো আমরা এখন দুই একটা অঙ্ক দেখব, যে অঙ্ক দেখার মাধ্যমে আমরা বুঝবো যে কিভাবে এই বিভিন্ন অঙ্কের মাধ্যমে কিভাবে এই বর্ণালীটা সহজে করা যায়। গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করি। তার মধ্যে কি কি আছে একটু দেখে নেই লাইভে। অনেক বলতেছে আসসালামু আলাইকুম, রায়ান মেনশন করেছে অনেককে, ধন্যবাদ। আচ্ছা তোমরা কাইন্ডলি এখন হচ্ছে বিভিন্ন ম্যাথ করব, তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। আমরা ম্যাথ পোরশনে ঢুকে যাব এখন ম্যাথ করার জন্য। আচ্ছা তো প্রথম প্রবলেমটা একটু সলভ করতে যাই। প্রথম প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। ওকে, প্রথম প্রবলেমটা হচ্ছে ভাইয়া কোশ্চেন 1। কোশ্চেন 1 প্রবলেমটি হচ্ছে খুবই সবার কাছে পরিচিত ফ্যামিলিয়ার প্রবলেম, যে হচ্ছে বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এবং বলছে যে কোন আলো পাওয়া যাবে, কোন আলো পাওয়া যাবে। তারপরে বলছে শক্তি, বিকিরণ যে শক্তি করবে, বিকিরিত শক্তির মান নির্ণয় করতে বলছে। তিনটা পার্ট আছে। তো প্রথম পার্টটা যেহেতু ল্যামডা, আর হচ্ছে বলছে কি বামার সিরিজের, দেখো এখানে কিন্তু কোনো পরমাণুর নাম বলে নাই। পরমাণুর নাম যদি না বলে আমাকে, আমরা ধরে নেই কি হাইড্রোজেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এখানে জেড স্কয়ারের তাৎপর্য আছে ভাইয়া, জেড স্কয়ারের তাৎপর্য আছে, জেড স্কয়ার তাৎপর্য। জেড কি ভাইয়া? জেড হচ্ছে আমার একটা পরমাণু, যেমন হাইড্রোজেন একটা পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুর জন্য এর কি প্রোটন সংখ্যা 1, তো সেই ক্ষেত্রে জেড এর মান হয় 1। কিন্তু ভাইয়া আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখার মাধ্যমে সহজে বুঝবো যে যখন যখন হচ্ছে হিলিয়াম প্লাস এবং হচ্ছে গিয়া লিথিয়াম 2+, এইগুলো থাকবে, তখন জেড এর মান কিরকম হবে বা কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তো প্রবলেমটি হচ্ছে বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন আলো পাওয়া যাবে। যেহেতু বামার অবশ্যই দৃশ্যমানের মধ্যে কি আমরা কতগুলো প্রশ্ন দেখছি, সেখান থেকে নির্দিষ্ট কোন আলো পাওয়া যাবে সেটা, তারপর হচ্ছে শক্তিটা। তো বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই সূত্রটা ব্যবহার করি, যে 1/λ হচ্ছে আমার রিডবার্গ ধ্রুবক ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইনটু জেড স্কয়ার। এখন দেখো প্রথমে আমরা যেই জিনিস লাগবে, রিডবার্গ ধ্রুবকের মান আমরা জানি, কিন্তু রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 10, 96, 78 পার সেন্টিমিটার। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আসো n1 এর মান আর হচ্ছে n2 এর মান, এই দুইটা মান কিন্তু আমাকে ডিসাইড করতে হবে। এখানে কিন্তু আমি বলে দেওয়া নাই কততম শক্তি থেকে কততম শক্তি গেছে, কিন্তু বলছে কি বামার সিরিজ। দেখো ভাই আমরা বামার শিখছি কি, উপরে যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা চলে আসলে তখন আমরা বলি বামার। আর পরবর্তীতে বলছে বামার সিরিজের তৃতীয় লাইন। দেখো বামার সিরিজের তৃতীয় লাইন মানে কি, বামার সিরিজের তৃতীয় লাইন, বামার থেকে একটা উপরে হচ্ছে প্রথম লাইন, দুইটা উপরে হচ্ছে দ্বিতীয় লাইন, তিনটা উপরে হচ্ছে আমার তৃতীয় লাইন। তার মানে তুমি তৃতীয় লাইন মানে যে এক নিচ থেকে শুরু করে 3, 4 যাওয়া সেরকম না। বামার সিরিজের তৃতীয় লাইন মানে হচ্ছে বামার থেকে শুরু করে প্রথম লাইন হচ্ছে তৃতীয়তে, দ্বিতীয় লাইন হচ্ছে চতুর্থতে, তৃতীয় লাইন হচ্ছে পঞ্চম শক্তি স্তরে। তাহলে দেখো একটা n এর মান হচ্ছে আমার 5, আরেকটা n এর মান হচ্ছে 2। আমরা দেখে আসলাম যে n1 এর মানটা অবশ্যই কি হইতে হবে, n2 থেকে কি হইতে হবে, আমরা দেখছি ছোট হইতে হবে। তার মানে n1 এর মানটা হবে 2। আর যেহেতু বলছে বামার সিরিজের তৃতীয় লাইন, বামার সিরিজের তৃতীয় লাইন মানে কি 2 এর সাথে 3 যোগ করব, তাহলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 10, 96, 78 ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার ইনটু, যেহেতু কিছু বলে নাই তাহলে হাইড্রোজেন ধরতে হবে, হাইড্রোজেন মানে 1 স্কয়ার। এটা যদি আমি ক্যালকুলেশন করি 1/λ একটা
ভ্যালু আসবে, দেন এটাকে উল্টাই দিলে আমি কি পাবো, ল্যামডা পাবো। তো আমি একটু ক্যালকুলেশনটা ডিরেক্ট ল্যামডার জন্য করি, তোমরা একটু করো, তোমরা করে পারলে একটু কমেন্ট বক্সে জানাও। 10 96 78 1/2 স্কয়ার minus 1/5 স্কয়ার 1/λ, দেন হচ্ছে এটাকে ইনভার্স করে দিলে আমি ল্যামডার মান পেয়ে যাব। ল্যামডার মানটা দেখো ভাই আমার আসছে, দেখো এটা কিন্তু পার সেন্টিমিটার এককে ভাইয়া, তাহলে এখন যেটা আমার আসতেছে ল্যামডার মান 4.34 ইনটু 10⁻⁻5 সেন্টিমিটারে আসছে। এখন এই কনভার্সনটা আমার জানতে হবে ভাইয়া, সেন্টিমিটার থেকে কিভাবে ন্যানোমিটারে যাব, কারণ আমার ন্যানোমিটারে যেতেই হবে, কারণ হচ্ছে কোন আলো পাওয়া যায় সেটা আমার জানতে হবে। সেটা জানানোর জন্য আমরা কিন্তু ন্যানোমিটারে মুখস্থ করছি, এছাড়া এটা রাখলেও কিন্তু রাইট অ্যান্সার, কারণ কোশ্চেনে বলে দেয় নাই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন এককে রাখতে হবে, ন্যানোমিটার না অ্যাংস্ট্রম না সেন্টিমিটার না মিটার, এগুলো কিচ্ছুই বলে দেয়নি। তো এইখানে আমাদের যে জিনিসগুলো কাজে লাগে, আমরা জানি 1 মিটার হচ্ছে 10⁹ ন্যানোমিটার, অথবা এই যে 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। এই দুইটার একটা গত বছর মেডিকেল এক্সামিনেশনে আসছিল ভাইয়া, মেডিকেলে তোমরা যারা অলরেডি মেডিকেলি প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু জানো এগুলা। তো হচ্ছে সেন্টিমিটারের জন্য লাগবে আমার, সেটাই চলে যাই। 1 সেন্টিমিটার হচ্ছে 10⁷ ন্যানোমিটার, তো 10⁷ ন্যানোমিটার। তাহলে ছোট বড় থেকে যদি ছোটটাই যেতে চাই তাহলে আমার অবশ্যই গুণ করতে হবে, তাহলে টোটাল ভ্যালুটাকে 4.34 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁷ দিয়ে গুণ করলে ন্যানোমিটার এককে ভ্যালুটা চলে যাবে, আর ভ্যালুটা হবে 434, কারণ হচ্ছে -5 আর হচ্ছে +7 থাকে শুধু 10 স্কয়ার, 10 স্কয়ার হলে কি হবে, এখানে চলে যাবে 434, আর এক্সাক্ট ভ্যালুটা নিলে 434.17 ন্যানোমিটার আসবে। এখন 434.17 এটা কোন আলো, এটা কোন আলো, দেখো আমরা শিখছি যে প্রথমটা হচ্ছে 380 থেকে 424, পরবর্তীতে ডিফারেন্স কত শিখছি 25 ডিফারেন্স হলে কি হয় 424 থেকে 450, তাহলে 434 তো এটার মধ্যেই আছে, তাহলে এটা যদি আমার বেগুনি হয় এটা নীল, তাহলে কোন আলো পাওয়া যাবে, নীল কালারের আলো পাওয়া যাবে। কোন আলো পাওয়া যাবে, নীল কালারের আলো পাওয়া যাবে। আমরা বুঝতে পারছি এটা এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তারপরে চলে আসি ভাইয়া, আমাদের হচ্ছে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এখানে যে কোশ্চেনটা শক্তি নির্ণয় করার আমরা একটা সূত্র শিখছিলাম ভাইয়া, E = hc/λ। শক্তি নির্ণয় যে সূত্রটা শিখছি সেটা হচ্ছে E = hc/λ। h এর মান কি না, প্লাঙ্কের ধ্রুবক, সেটা আমরা জানি 6.624 10⁻⁻34 জুল সেকেন্ড ইনটু আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে আমার ল্যামডার মান 434 ন্যানোমিটার, কিন্তু ন্যানোমিটার রাখা যাবে না, বাকিগুলো কি আমার এসআই এককে আসে, তো এসআই এককে যেহেতু আসে তাই এটাও আমার এসআই এককে নিতে হবে, তাহলে ন্যানোমিটার থেকে মিটারে যেতে হলে 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। এইখানে ক্যালকুলেশন করলে শক্তির একটা ভ্যালু আসবে, ভ্যালুটা তোমরা চাইলে একটু বলতে পারো, দেখি কে কে আসো ক্লাসে, আর নাকি আদৌ কেউ নাই, দেখি একটু। আচ্ছা লাইভে খুব মানুষজন নাই, আচ্ছা চলে আসো। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 6.624 10⁻⁻34 ইন্টু 3 × 10⁸ ডিভাইডেড বাই 434 ইন্টু 10⁻⁹ তো এইটা আসতেছে 4.57 ইন্টু 10⁻⁻19 4.57 ইন্টু 10⁻⁻19, যেহেতু শক্তির একক ব্যয় কি হবে, জুল হবে, শক্তির একক জুল হবে। আচ্ছা তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা আশা করতেছি তোমরা বুঝবে যে বামার সিরিজের তৃতীয় লাইন বললে কিভাবে কাজ করতে হবে। এখন কোশ্চেনটা যদি এমন হইতো, আমাকে যদি বলে প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন, প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন, প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন, তাহলে প্যাসচেন সিরিজের তৃতীয় লাইনের জন্য যদি আমি ল্যামডা বের করতে যাই, আমার n1 এবং n2 এর মানটা বের করতে হবে। সো এইটার জন্য ভাই n1 এবং n2 এর মানটা যদি আমি বের করতে চাই, এইটা কিভাবে হবে, হ্যাঁ এটা একটু যদি দেখি, দেখো উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি আমার 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা মুভ করে, তাহলে আমি কি পাবো, প্যাসচেন পাবো। আচ্ছা তো এটা যদি প্যাসচেন পাই ভাইয়া, n1 এর একটা মান হবে আমার 3, আর একটা n2 এর মান হবে ভাইয়া 3 এর সাথে 3, তৃতীয় লাইন, প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন, তার মানে কি 3 এর সাথে 3 যোগ হবে, আর অবশ্যই কি n1 এর মানটা ছোট হবে, n2 এর মানটা কি হবে, বড় হবে। ওকে
সো আমরা এই ধরনের অঙ্ক আশা করি যদি আমাদের এইচএসসিতে আসে আমরা খুব সহজে করতে পারবো। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখব, যেটা কিনা ভাইয়া মানে অ্যাডমিশনও মাঝে মধ্যে এসে থাকে, সে অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। চলো, অঙ্কটি হচ্ছে, দেখাও যে বামার সিরিজে সর্বদা দৃশ্যমান আলো পাওয়া যায়। দেখাও যে বামার সিরিজে সর্বদাই দৃশ্যমান আলো পাওয়া যায়। দৃশ্যমান আলো পাওয়া যায়। এখন এটা যদি আমি দেখতে চাই, এটা বামার সিরিজে দৃশ্যমান আলো পাওয়া যায়। আমরা জানি উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন চলে আসে তাহলে বামার সিরিজ পাওয়া যায়। এখন বামার সিরিজে সর্বদা দৃশ্যমান আলো, দেখো যদি জাস্ট ইমিডিয়েট উপর থেকে যদি 3 থেকে ইলেকট্রনটা 2 এ আসে তাও কি পাবা বামার, ইনফিনিটি থেকে যদি 2ও আসে তাহলে তুমি কি পাবা বামার পাবা। তো এই দুইটা কেসই তো আছে, সর্বনিম্ন 3 থেকে আসতে পারে, সর্বোচ্চ ইনফিনিটি থেকে আসতে পারে। ইনফিনিটি আমি জানি না কোথা থেকে আসতেছে, কারণ শক্তি স্তরগুলোই আমার কি কাল্পনিক। তো চলো আমরা একটু এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা কিন্তু অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে দেখবা যে যেমন বেশিরভাগ ইউনিভার্সিটিতে এটা আসছিল গত কয়েক বছরের ভিতরে, এই কোশ্চেনটা হয়তো মাঝে মধ্যে আসে। তো চলো এটা একটু দেখি, এটা নর্মালি কিন্তু আমাদের আসে। আচ্ছা দেখো, আমি যদি প্রথমটা করতে চাই যে 1/λ হবে আমার রিডবার্গ ধ্রুবক ইন্টু 1 যদি বামার তাহলে 2 স্কোয়ার মাইনাস কি হবে আমার হবে 1/3 স্কোয়ার, জাস্ট ইমিডিয়েট উপরে। আর যেহেতু বামার বলছে আর কিছু নাম বলে নাই, তাহলে অ্যাটমের নাম যেহেতু বলে নাই তাহলে জেড স্কোয়ারের মান কি হবে 1 স্কোয়ার হবে। আচ্ছা তারপরে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা নেওয়ার চেষ্টা করি। 10 96 78 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এটা আসতেছে ভাইয়া, একবার ল্যামডাটা বের করে ফেলি। 1 আনসার ল্যামডাটা আসতেছে ব্যাস 656 ন্যানোমিটার। 656 ন্যানোমিটার, 656 ন্যানোমিটার, এক্স্যাক্টলি 656 ন্যানোমিটার। আচ্ছা এখন আমরা যদি এটা কখন, এটা কিন্তু আমার ম্যাক্সিমাম ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম মানে ইনফিনিটি থেকে যদি আসে তাহলে কি পাবো আমি ল্যামডা মিনিমাম পাবো, কিন্তু 6 থেকেও আসতে পারে, সেই ক্ষেত্রে ল্যামডাটা পাবো, কিন্তু সেটা কি ওই ল্যামডা ম্যাক্স আর মিনিমামের মধ্যেই থাকবে। তো এই জন্য আমি ইনফিনিটি নিয়ে করতেছি ভাইয়া। সেকেন্ড স্টেপটা কিন্তু দেখতে হবে, যদি ইনফিনিটি থেকে কোথায় আসে 2 তে আসে। আচ্ছা তাহলে 1/λ হচ্ছে আমার রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার। তো 1/∞ 0, সেটা 0 মানে আরো ছোট, মানে 0 কাছাকাছি বা 0 একদম। সো এটা আমি কি পাবো RH/4 আমার কি হবে ল্যামডা, সরি 1/λ হবে RH/4। তাহলে ল্যামডা কি হবে, সুতরাং ল্যামডা হবে 4/RH। এটা যদি আমি ক্যালকুলেশন করি সেটা কি আসছে দেখি একটু, 4/10 96 78। আচ্ছা তো এটা হচ্ছে গিয়া আমাদের সেন্টিমিটার এককে, এটার সাথে যদি 10⁷ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এটা আসতেছে 364 মেবি, যদি ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে 364 এরকম তো আসার কথা না প্রায়। আচ্ছা আরেকবার একটু দেখি আমরা, 10 96 78 ইন্টু 1/2 স্কোয়ার 1 আনসার। আচ্ছা 364 আসে। তো 364 থেকে কি ভাই আমার এটা কি 656, তার মানে আমাদের কিন্তু রেঞ্জটা ছিল এরকম যে 380 থেকে 780 ন্যানোমিটার। সো এরকম ভাবে আমরা বলতে পারি যে আসলে কি বামার সিরিজে সর্বদাই দৃশ্যমান অঞ্চলের আলো পাওয়া যায়। আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখবো ভাই জেড স্কোয়ারের তাৎপর্য, জেড স্কোয়ারের তাৎপর্যটা যদি একটু দেখার চেষ্টা করি। জেড স্কোয়ারের তাৎপর্য নর্মালি দেখো আমাদের এই অঙ্কগুলা হাইড্রোজেন দিয়ে আসে, কিন্তু দেখো অ্যাডমিশন পরীক্ষাগুলো যদি হয় বা একটু ট্রিকি যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে কিন্তু নর্মালি হাইড্রোজেন দিয়ে আসে না। সেক্ষেত্রে হয় হিলিয়াম প্লাস দিয়ে আসে অথবা লিথিয়াম 2+ দিয়ে আসে। হিলিয়াম প্লাসে দেখো, হিলিয়াম প্লাস তার মানে একটা ইলেকট্রন নাই, কিন্তু তার আমরা কেন্দ্রে কি 2টা প্রোটন পাই, হিলিয়াম আর ইলেকট্রন হয়তো একটা থাকবে যেহেতু হিলিয়াম প্লাস।
আচ্ছা, আবার লিথিয়াম 2+, লিথিয়াম 2+ এ দেখো ইলেকট্রন একটাই থাকবে, কিন্তু এটার প্রোটন সংখ্যা কি 3। সো যদি আমাকে কোশ্চেনটা বলে যে হিলিয়াম 2+, সরি হিলিয়াম প্লাস এর জন্য বামার সিরিজের দ্বিতীয় লাইনের ল্যামডা কত, আচ্ছা এখন এই কোশ্চেনটা যদি বলে সেক্ষেত্রে কিন্তু জেড এর মান 1 বসানো যাবে না। সেই ক্ষেত্রে কিভাবে বসাইতে হবে, সেক্ষেত্রে 1/λ হচ্ছে আমার 1/λ হচ্ছে রিডবার ধ্রুবক ইনটু 1/2²। যেহেতু বামার সিরিজ, দেখো বামার সিরিজ দুইতে আসবে আর n1 এর মানটা ছোট হবে, এবার কি প্লাস হবে n1 এর সাথে দ্বিতীয় লাইন 2 এর সাথে 2 যোগ করলে কি হয়, n2 এর মানটা কি হবে 2 এর সাথে 2 যোগ, যেহেতু দ্বিতীয় লাইন বলছে 4 হবে, তাহলে 4² ইনটু 1² আর এখন দিলে ভুল হয়ে যাবে। তোমরা নরমালি করো কি 1² দিয়ে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী আমরা শিখি, কিন্তু হিলিয়াম 2+ কিন্তু হাইড্রোজেন সদৃশ, লিথিয়াম 2+ কি হাইড্রোজেন সদৃশ, হিলিয়াম প্লাসও কি হাইড্রোজেন সদৃশ। সেই ক্ষেত্রে কিন্তু ভাই এখানে 2² বসবে। তো এইখানে 2² বসায় তোমাকে ক্যালকুলেশন করতে হবে, দেন তুমি ল্যামডার মান যেটা পাবা সেটা তোমার সঠিক आंसर হবে। এই পর্যায়ে যে জিনিসটা দেখবো বা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমরা যারা নরমালি সেকেন্ডারি স্টুডেন্ট আছো, কিছুদিন পরে হচ্ছে তোমাদের এক্সাম হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সবাই পরীক্ষা দিই, আমরা কম বেশি যারা যোগ্য হই সবাই কম বেশি পরীক্ষা দিই। সেখানে কি ধরনের কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, সে ধরনের কি ধরনের কোশ্চেন আসছে সেটা যদি আমরা একটু দেখি না, হ্যাঁ অ্যাডমিশন কোশ্চেন লাস্ট বছরে যে ধরনের কোশ্চেন আসছে সেটা হচ্ছে বলতেছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে ধরো তোমাকে বলছে যে একটু আগে কোশ্চেনটাই, যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রে কি হবে, তোমাকে মান বের করতে বলে না, সেক্ষেত্রে একটু ট্রিকি কোশ্চেনটা করে। দেখো 1/λ হচ্ছে দেখো রিডবার ধ্রুবক ইনটু বামার সিরিজের দ্বিতীয় লাইন, তাহলে 1/2² মাইনাস 1/4² ইনটু z² মানে 1²। এবার দেখো রিডবার ধ্রুবক ইনটু 1/4 মাইনাস 1/16। এবার যদি লসাগু নিয়ে ক্যালকুলেশন করো, রিডবার ধ্রুবক ইনটু 16 4 বিয়োগ 1 রিডবার ধ্রুবক ইনটু 3/16। এখন এইভাবে তোমাকে এক্সাম্পলগুলো দিছিল যে রিডবার ধ্রুবক ইনটু 3/16। যারা গত বছর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখছো তারা হয় ল্যামডা বের করতে দিছিল অথবা 1/λ বের করতে দিছিল, আমার সঠিক মনে নেই, কিন্তু তারা মান দেয় না এগুলা দিছে। তো যদি ল্যামডা বের করতে বলে এক্সাম্পলগুলো দেখবা যে মানে ওইখানে যে 4টা অপশন থাকবে সেই অপশনগুলো তোমাকে ফাঁদে ফেলানোর জন্য থাকবে। হয় ল্যামডা বের করতে দিছে, তুমি 1/λ বের করছো, উত্তর এটা মানে হচ্ছে অপশন এটা ছিল, তুমি দাগিয়ে ফেলছো, কিন্তু ওরা ল্যামডা বের করতে দিয়ে কি দিছে যে হচ্ছে ল্যামডা হচ্ছে RH ইনটু 3/16, পুরোটার উপরে ইনভার্স দিয়ে দিছে। তো পুরোটার উপরে ইনভার্স দিলেই তো আমার হচ্ছে এই হচ্ছে ল্যামডা পাবো, কারণ এটা তোমার কি 1/λ। তো 1/λ কে উল্টে দিলে কি হবে, আমার ল্যামডা পাবো। এইভাবে হচ্ছে গিয়ে মানে 4টা এক্সাম্পল এমন ভাবে দেওয়া যাতে তুমি ভুল করো, তবে সঠিকভাবে মনোযোগ দেওয়া থাকলে তোমরা আশা করি এই ধরনের প্রবলেমগুলো বুঝতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে বর্ণালীর যে লাস্ট পার্ট, যে হচ্ছে আমরা বলি যে বুনসেন বার্নার যে লবণের যে ইয়াগুলা, তো লবণের ইয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লবণের যে শিক্ষা পরীক্ষায় কি কালার দেয়, গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে একটা আসছিল, সেটা হচ্ছে ভ্যারিয়াম 2+, এরকম হচ্ছে ভ্যারিয়াম 2+ এর জন্য কোন আলো মানে কোন শিক্ষা পরীক্ষায় কোন কালার দিবে, সেটা কিন্তু আমরা বইয়ে দেখি যে অ্যাপেল গ্রিন দেওয়া আছে। তো এখানে এক্সাম্পল মানে অপশনগুলো হচ্ছে কেমন যেন দেওয়া ছিল, যদিও ওই রকমের কাছাকাছি দেওয়া ছিল। তো তোমাদের বইয়ে যে আছে যে পটাশিয়াম মনে হয় বেগুনি, পটাশিয়াম বেগুনি, হ্যাঁ এরকম হইতে পারে, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, ব্যারিয়াম হচ্ছে অ্যাপেল গ্রিন, এইগুলো একটু মনে রাখতে হবে। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু বরাবরই আসতেছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তোমাদের কি কোনো সে আছে, কেউ আছে নাকি একটু দেখি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে ভাইয়া বর্ণালী নীতি আজকে যতটুকু দেখাইছি এটার বাইরে মনে হয় না কিছু আছে বর্ণালী নীতির ভিতরে, হ্যাঁ বর্ণালী নীতির ভিতরে এর চাইতে বাইরে আসলে কিছু নাই, সত্যি কথা বলতে এর বাইরে কিছুই নাই। তো হয়তোবা ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলছি, আর এটা আমার প্রথম লাইভ ক্লাস, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।